আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ভিডিওতে তোমাদের রসায়ন বইয়ের দ্বাদশ অধ্যায় আমাদের জীবনের রসায়ন এর কৃষি এবং শিল্প ক্ষেত্রে রসায়ন এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের কৃষি এবং শিল্প ক্ষেত্রে রসায়ন এই পার্টটার মধ্যে প্রথম যে কনসেপ্টটা আছে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে চলো আমরা ক্যালসিয়াম কার্বনেট নিয়ে আলোচনা শুরু করি। দেখো, এই যে ক্যালসিয়াম কার্বনেট তোমরা দেখতেছো, এই ক্যালসিয়াম কার্বনেটের একটা প্রচলিত নাম আছে। এই ক্যালসিয়াম কার্বনেটের একটা প্রচলিত নাম আছে, ওইটা হচ্ছে আমাদের চুনা পাথর। ওইটা হচ্ছে আমাদের কি স্যার? চুনা পাথর। ঠিক আছে, তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটটাকে কি বলে ডাকতে পারি? চুনা পাথর বলে ডাকতে পারি। অর্থাৎ চুনা পাথর যে কথা, ক্যালসিয়াম কার্বনেটটা কিন্তু সেম কথা। ঠিক আছে, এই যে চুনা পাথরের কথা বলতেছি, এটা হচ্ছে আমাদের দেশে, এটা হচ্ছে আমাদের দেশের যে সুনামগঞ্জ নামে একটা জেলা আছে এবং কক্সবাজার জেলার সেন্ট মার্টিন যে দ্বীপটা আছে এখানে বেশি পাওয়া যায়। তাহলে আমরা এই চুনা পাথরটা কোথায় কোথায় পাবো একটু বলুন তো সবাই। আমরা এই চুনা পাথরটা হচ্ছে আমাদের সুনামগঞ্জে, প্লাস হচ্ছে সুনামগঞ্জ জেলায়, প্লাস কোথায় পেতে পারি? সেন্ট মার্টিন যে দ্বীপটা আছে এই সেন্ট মার্টিন দ্বীপে। ঠিক আছে, তাহলে আমরা চুনা পাথরটা সুনামগঞ্জ প্লাস সেন্ট মার্টিন দ্বীপে বেশি পেয়ে থাকি। চুনা পাথরটা হচ্ছে এক ধরনের খনিজ পদার্থ। চুনা পাথরটা হচ্ছে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা খনিজ পদার্থ। স্যার অত্যন্ত প্রয়োজনীয় কেন বলতেছেন? কারণ হচ্ছে তোমরা দেখো যে আমাদের আশেপাশে যে ঘর বাড়ি দালান কোঠা আছে, অথবা ধরো যে ব্রিজ আছে, অথবা যে নির্মাণ অবকাঠামোগুলো আছে, এগুলো সবগুলো তৈরি করার জন্য আমাদের কি লাগবে? এগুলো সবগুলো তৈরি করার জন্য আমাদের অবভিয়াসলি সিমেন্ট লাগবে। একটা সিমেন্ট হচ্ছে এইসব তৈরি করার জন্য অত্যাবশ্যকীয় উপাদান। ঠিক আছে, এখন এই সিমেন্টেরই মূল উপাদান হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। সিমেন্টেরই মূল উপাদান হচ্ছে কি স্যার? ক্যালসিয়াম কার্বনেট। এই জন্য হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেটটা অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের অনেকগুলো ব্যবহার আছে। তাহলে স্যার কি বলছি? আমাদের সিমেন্টের মূল উপাদান, সিমেন্টের সিমেন্টের মূল উপাদান কি স্যার? সিমেন্টের মূল উপাদান হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর। ঠিক আছে, তাহলে আমাদের সিমেন্টের মূল উপাদান কি বলতো সবাই? ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর। তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের একটা ব্যবহার পাইলাম। ঠিক আছে, এরপর আসো, দেখো আমাদের যে মাটি, আমাদের চাষাবাদ করার জন্য কিন্তু মাটিটা নিরপেক্ষ হওয়া দরকার। অধিকাংশ ক্ষেত্রে মাটিটা নিরপেক্ষ হওয়া দরকার। ধরো কোনো কারণে মাটিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, মাটিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, ফলে মাটিটা কি হয়ে যাবে? অ্যাসিডিক বা অম্ল হয়ে যাবে, অম্লীয় হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার বলতেছি, দেখো আমাদের চাষাবাদ করার জন্য কিন্তু একটা নিরপেক্ষ মাটি দরকার, নিরপেক্ষ পিএইচ এর মাটি দরকার। ঠিক আছে, এখন মাটি যদি অ্যাসিডিক হয়ে যায়, ওই ক্ষেত্রে কিন্তু ওই মাটিতে চাষাবাদ করা কিন্তু তুলনামূলক কষ্ট সাধ্য হয়ে যায়। ঠিক আছে, এখন তোমরা একটা বিষয় খেয়াল করো যে মাটি যখন অ্যাসিডিক হয়ে যাবে, আমরা অ্যাসিড বলতে কি বুঝি? আমরা অ্যাসিড বলতে বুঝি হচ্ছে যারা কোন আয়নটা ত্যাগ করবে স্যার? যারা H প্লাস আয়নটা ত্যাগ করবে। আমরা অ্যাসিড বলতে কাদেরকে বলছি? যারা H প্লাস আয়নটা ত্যাগ করবে। ঠিক আছে, এখন মাটি যদি অ্যাসিডিক হয়ে যায়, এটার মানে কি? মাটিতে কিন্তু H প্লাস আয়নের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে গা। ঠিক আছে, ফলে আমাদের চাষাবাদ করতে একটু কষ্ট হয়ে যাবে। তো আমাদের করতে হবে কি? মাটিতে এই যে H প্লাস আয়নটা কমাইতে হবে, মাটিতে H প্লাস আয়নটা কমাইতে হবে। তো এখন এই H প্লাস আয়নটা কমানোর জন্য আমরা মাটিতে ক্যালসিয়াম কার্বনেটটা কি করতে পারি? প্রয়োগ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটের স্যার আরেকটা ব্যবহার পাইলাম। ওইটা হচ্ছে কি? ওটা হচ্ছে মাটির অম্লত্ব, মাটির অম্লত্ব দূরীকরণে। মাটির অম্লত্ব দূর করতে কি প্রয়োগ করা হয় স্যার? ক্যালসিয়াম কার্বনেটটা প্রয়োগ করা হয়। ঠিক আছে, মাটির অম্লত্ব মানে কি? মাটিতে অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায়, তখন আমরা ওই মাটিটাকে অম্লীয় মাটি বা অ্যাসিডিক মাটি বলে রাখতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখবো যে কেমনে আমাদের ক্যালসিয়াম কার্বনেটটা মাটির অম্লত্বটা হ্রাস করে ফেলে অথবা অম্লত্বটা দূর করে। ঠিক আছে স্যার, অম্লত্ব বা অ্যাসিডিক মানে কি? অবশ্যই মাটিতে অ্যাসিড থাকবে। স্যার অ্যাসিড মানে কি? আপনার মাটিতে কি থাকবে? আপনার মাটিতে H প্লাস আয়ন থাকবে। অ্যাসিড মানে কি স্যার? আপনার মাটিতে H প্লাস আয়ন থাকবে। তো আমরা কি প্রয়োগ করতেছি? এটাকে মিনিমাইজ করার জন্য ক্যালসিয়াম কার্বনেট প্রয়োগ করতেছি, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, তো আমাদের এই ক্যালসিয়াম কার্বনেটটা এই H প্লাস যে আয়নটা আছে অথবা হাইড্রোজেন যে আয়নটা আছে, অথবা এটাকে কি বলা হয়? প্রোটন বলা হয়। H প্লাস এই জিনিসটাকে কি কি বলা হয়? প্রোটন বলা হয়। তো এর সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম 2 প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস কি উৎপন্ন করবে স্যার? প্লাস পানি উৎপন্ন করবে। ঠিক আছে, ফলশ্রুতিতে কি হবে? আমাদের মাটিতে যে এসিডটা আছে, এসিডটা হ্রাস পাবে বা কমে যাবে।
ঠিক আছে, এই যে দেখো আমাদের ক্যালসিয়াম কার্বনেটের জন্য কতটা অ্যাসিডের যে H+ আয়নটা আছে ওইটার সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম আয়ন, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করবে। ঠিক আছে, পানি তো মাটির জন্য ক্ষতিকর না, কার্বন ডাই অক্সাইড যেটা উৎপন্ন হয়েছে সুন্দর করে উড়ে চলে যাবে গা। আর ক্যালসিয়াম যে আয়নটা আছে এটা উদ্ভিদ পরবর্তীতে যদি চায়, যদি লাগে গ্রহণ করতে পারে, কিন্তু ওদের জন্য ক্ষতিকর না ক্যালসিয়াম 2+ এই আয়নটা। অতিরিক্ত থাকলে অবশ্যই ক্ষতিকর, কিন্তু আপাতত এখানে ক্ষতিকর হবে না। ঠিক আছে, তো আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে মাটি যে অম্লত্ব এটা দূর করা। তো আমরা কেমনে দূর করছি? ক্যালসিয়াম কার্বনেট এটা প্রয়োগ করছি। তো ক্যালসিয়াম কার্বনেটে যেই মাটিতে H+ আয়নটা ছিল, এসিডিক হওয়ার কারণে মাটিতে H+ আয়ন তৈরি চলে আসছে। তো এই H+ আয়নটার সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম 2+ কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করছে, ফলে মাটিতে H+ এর পরিমাণ কমে গেছে। তার মানে কি H+ থেকে আসে? অ্যাসিড থেকে আসে। তো H+ কমে গেছে মানে মাটিতে কি কমে গেছে? অ্যাসিড কমে গেছে। এভাবে আমরা ক্যালসিয়াম কার্বনেট প্রয়োগের মাধ্যমে মাটির অম্লত্বটা অথবা অ্যাসিডি যেই পরিবেশটা ওটা কি করতে পারি? হ্রাস করতে পারি অথবা কমাতে পারি। ঠিক আছে, তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট নিয়ে আলোচনা। তো আমরা কি কি বলছি একটু সবাই দেখেন। ক্যালসিয়াম কার্বনেটের অপর নাম হচ্ছে চুনাপাথর। ঠিক আছে, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি খনিজ লবণ আর কি। ঠিক আছে, দেখো ক্যালসিয়াম কার্বনেটটা সাধারণত আমাদের দেশের সুনামগঞ্জ এবং যে কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপ আছে এখানে বেশি পাওয়া যায়। এই ক্যালসিয়াম কার্বনেটটা কেন গুরুত্বপূর্ণ? অনেক কাজে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটটা কি করা হয়? ব্যবহার করা হয়। এর মধ্যে হচ্ছে সিমেন্টের মূল উপাদান কি স্যার? ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, এরপর হচ্ছে মাটির অম্লত্ব দূর করতে আমরা ক্যালসিয়াম কার্বনেটটা কি করে থাকি? ব্যবহার করে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কৃষি এবং শিল্প ক্ষেত্রে রসায়ন এই পার্টটা সেকেন্ড যে কনসেপ্টটা এটা হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, দেখো ইউরিয়া বলতে আমরা কোন যৌগটা বুঝি? ইউরিয়া বলতে আমরা NH2CO NH2 এই যৌগটাকে বুঝি। ঠিক আছে, আমাদের ইউরিয়া এর যে আণবিক সংকেত এটা হচ্ছে এইটা। ঠিক আছে, ইউরিয়ার আণবিক সংকেত হচ্ছে আমাদের এইটা। তো এখন দেখো আমরা যে ফসলগুলো চাষাবাদ করি অথবা উদ্ভিদের কখনো যদি কি হয়, নাইট্রোজেনের ঘাটতি দেখা দেয়, তখন আমরা এই ঘাটতি পূরণ করার জন্য ওই ফসলের জমিতে কি প্রয়োগ করে থাকি? ইউরিয়া প্রয়োগ করে থাকি। ঠিক আছে, এই যে ইউরিয়ার মধ্যে কি আছে দেখো তো, নাইট্রোজেন আছে না? এই নাইট্রোজেনটা গ্রহণ করে উদ্ভিদ বা ফসল, ফলে তাদের যেই নাইট্রোজেনের অভাবটা এটা পূর্ণ হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে নাইট্রোজেন আমাদের এইভাবে এই যৌগ আকারে দিতে হচ্ছে কেন? তোমাদেরকে বলে রাখি যে আমাদের উদ্ভিদ কিন্তু এইভাবে অণু অবস্থায় বা এরকম পরমাণু অবস্থায় নাইট্রোজেনটা সরাসরি কি করতে পারে না? গ্রহণ করতে পারে না। উদ্ভিদের জন্য কিন্তু আমাদের নাইট্রোজেনটা অনেক গুরুত্বপূর্ণ একটা মৌল বা পরমাণু বা পুষ্টি উপাদান। ঠিক আছে, এই নাইট্রোজেন পুষ্টি উপাদানটা উদ্ভিদ এই অবস্থায় গ্রহণ করতে পারে না, অণু বা পরমাণু অবস্থায় গ্রহণ করতে পারে না। আমরা এই যে এরকম এই অবস্থায় অথবা এই ফরম্যাটে আমরা কি আমাদের কি করতে হয়? এই নাইট্রোজেন পুষ্টি উপাদানটা উদ্ভিদ বা ফসলকে তাদের অভাব হলে প্রয়োগ করতে হয় আর কি। ঠিক আছে, আমাদের ইউরিয়া যে সারটা আছে, ইউরিয়া নামক যে সারটা আছে, এই সারটাতে মূলত যে যৌগটা থাকে এটা এটা হচ্ছে এটা, মানে ইউরিয়া সারের মূল যেই উপাদানটা এটা হচ্ছে আমাদের এই জিনিসটা। ঠিক আছে, এরপর দেখো আমাদের এই যে ইউরিয়াটা আমাদের কি করতে হবে? প্রস্তুত করতে হবে। তো ইউরিয়া প্রস্তুত করার জন্য আমাদেরকে প্রথমে কি নিতে হবে? কার্বন ডাই অক্সাইড লাগবে, প্লাস আমাদের কি লাগবে? অ্যামোনিয়া লাগবে। প্লাস আমাদের কি লাগবে স্যার? অ্যামোনিয়া লাগবে। এই কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা বলতে কতটুকু স্যার? 130 ডিগ্রি থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 130 ডিগ্রি সেলসিয়াস থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদেরকে প্রয়োগ করতে হবে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া নেওয়ার পর। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া নিয়ে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা প্রয়োগ করার ফলে আমাদের কি উৎপন্ন হবে স্যার? NH2COO NH4 অ্যামোনিয়াম কার্বামেট। এই যৌগটার নাম কি স্যার? অ্যামোনিয়াম কার্বামেট। ঠিক আছে, অ্যামোনিয়াম কার্বামেট। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং NH3 অ্যামোনিয়া এই দুটো বিক্রিয়া করে আমাদের অ্যামোনিয়াম কার্বমেট উৎপন্ন হবে। আমরা কি করতে যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে ইউরিয়া বা এই যৌগটা উৎপন্ন করতে। ঠিক আছে, এই যৌগটা উৎপন্ন করতে। ঠিক আছে, এই যৌগটার নামই হচ্ছে ইউরিয়া। এই যৌগটার নামই হচ্ছে ইউরিয়া। তো এখন দেখো আমরা যে কি পাইলাম? অ্যামোনিয়াম কার্বমেট পাইলাম। ঠিক আছে, তো এখন অ্যামোনিয়াম কার্বমেটটা দেখো কি হবে? এই অ্যামোনিয়াম কার্বমেট থেকে কি হবে? এক অণু পানি বের হয়ে যাবে। আমরা স্যার পানি মানে কি জানি? পানি মানে আমরা জানি হচ্ছে H2O।
তাহলে তোমাকে যদি আমার পানি দিতে হয়, হাইড্রোজেন কয়টা দিতে হবে? 2টা। তো আমাদের এই অ্যামোনিয়াম কার্বনেট থেকে পানি বের হয়ে যাবে বলছে না এখনো। তো এখান থেকে পানি বের হওয়ার জন্য হাইড্রোজেন কয়টা কমতে হবে? 2টা। তাহলে আমাদের এখানে 4টা আছে না? 4টা হাইড্রোজেন আছে। তো এখান থেকে যদি 2টা কমে যায়, সরি, এখান থেকে যদি 2টা কমে যায়, তাহলে কি হবে? নাইট্রোজেনটা ঠিক থাকবে, আর হাইড্রোজেন কয়টা হয়ে যাবে? 2টা হয়ে যাবে। ঠিক আছে? তো তুমি 2টা হাইড্রোজেন পাইছো? ঠিক আছে, পাইছি। অক্সিজেন লাগবে না? এখানে অক্সিজেন আছে কয়টা? আর আছে কয়টা? 2টা। এখান থেকে একটা কমে যাবে, হ্যাঁ? তো এখান থেকে যদি একটা কমে, আর কি থাকবে? সিও থাকবে। আর এখানে যে NH2 টা আছে, এটা আমরা এখানে বসাই দিচ্ছি। এটা হচ্ছে তোমার NH2। ঠিক আছে? তো আমাদের এটাই হচ্ছে কি? এটা হচ্ছে তোমার ইউরিয়া। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কি স্যার? ইউরিয়া। ইউরিয়া কোথায় থাকে বলেন তো আপনারা সবাই? আমাদের মূত্রে। ঠিক আছে? আমাদের মূত্রে বা প্রস্রাবে কি থাকে? ইউরিয়া থাকে। ইউরিয়া হচ্ছে আমাদের জন্য, আমাদের মানব শরীরের জন্য একটা বর্জ্য পদার্থ আর কি। ঠিক আছে? যেটা রেশন প্রক্রিয়া কি হয়ে যায়, বের হয়ে যায়। তো এখন দেখো, আমরা ইউরিয়া সারটা প্রস্তুত করার জন্য কি করছি? কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া এর বিক্রিয়া ঘটাইছি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি উৎপন্ন হয়েছে? অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে। অ্যামোনিয়াম কার্বনেট থেকে এক অণু পানি বের হয়ে গেছে। এক অণু পানি বের হয়ে কি উৎপন্ন হয়েছে? ইউরিয়া উৎপন্ন হয়েছে। ঠিক আছে? তো এখন দেখো, এই যে ইউরিয়াটা তুমি চাইলে এই ইউরিয়াটাকে এই ফরম্যাটে লিখতে পারো। সেম কথা। তো এই ইউরিয়াটা যখন আমরা মাটিতে প্রয়োগ করব, তখন হচ্ছে এটা অ্যামোনিয়াম আয়ন, এরপর হচ্ছে OH মাইনাস আয়ন, এরপর হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। আমাদের এই ইউরিয়া যে সারটা, এই সারটা যখন আমরা মাটিতে প্রয়োগ করব, তখন আমাদের অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড কিভাবে উৎপন্ন হবে? এই যে অ্যামোনিয়াম আয়ন দেখতেছো না তোমরা? এই অ্যামোনিয়াম আয়ন থেকে উদ্ভিদ বা নাইট্রোজেন পুষ্টি উপাদানটা কি করবে? গ্রহণ করবে যতটুকু ওর লাগবে। আমরা এইভাবেই ইউরিয়া সারটা প্রয়োগ করার মাধ্যমে উদ্ভিদের যে নাইট্রোজেন পুষ্টি উপাদানের অভাব, এটা কি করে থাকি? পূর্ণ করে থাকি। ঠিক আছে? আমরা মাটিতে যখন ইউরিয়া সারটা প্রয়োগ করছি, তখন এই ইউরিয়া সারটা ভেঙে গিয়ে অ্যামোনিয়া অ্যামোনিয়াম আয়ন, এটা কিন্তু অ্যামোনিয়া না, এটা কিন্তু অ্যামোনিয়া। 3 থাকলে অ্যামোনিয়া, আর 4 থাকলে হচ্ছে অ্যামোনিয়াম। ঠিক আছে? তাহলে অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন বা OH আয়ন, যেটা বলো না কেন, এবং কি উৎপন্ন হয়েছে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে এখান থেকে। তো এই বিক্রিয়াটা কোথায় করছে? এই বিক্রিয়াটা কিন্তু মাটিতে করছে। আমরা কিন্তু উদ্ভিদকে সরাসরি ইনজেকশন দিয়ে ইউরিয়াটা পুশ করে দিই না। ইনজেকশন দিয়ে সরাসরি পুশ করে দিই না উদ্ভিদকে। আমরা ইউরিয়াটা মাটিতে প্রয়োগ করছি। মাটিতে হচ্ছে এই এই ইউরিয়া যৌগটা ভেঙে অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এখান থেকে এই অ্যামোনিয়াম আয়নটা উদ্ভিদ গ্রহণ করবে। কেন? কারণ তার থেকে কি দরকার? নাইট্রোজেন পুষ্টি উপাদানটা দরকার। ঠিক আছে? তো এটা হচ্ছে মোটামুটি আমাদের সংক্ষেপে ইউরিয়া নিয়ে আলোচনা। এরপর আমরা অ্যামোনিয়াম সালফেট নিয়ে আলোচনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এই যে অ্যামোনিয়াম সালফেট, এটা কিন্তু তোমাদের কৃষি ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় একটা যৌগ বলা যায়। ঠিক আছে? কৃষি ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় একটা যৌগ বলা যায়। তো আমরা এই যে অ্যামোনিয়াম সালফেট তোমরা দেখতেছো, এই অ্যামোনিয়াম সালফেট আমরা কেমনে উৎপাদন করতে পারি? ঠিক আছে? আমরা কেমনে উৎপাদন করতে পারি? দেখো, আমাদের অ্যামোনিয়া NH3, ভাইয়া কিন্তু একটা কথা বলছিলাম, যদি 3 থাকে, তাহলে অ্যামোনিয়া, যদি 4 থাকে তাহলে অ্যামোনিয়াম। ঠিক আছে? তো আমাদের অ্যামোনিয়াম সালফেটটা আমরা কেন উৎপাদন করতে পারি? আমাদের NH3 বা অ্যামোনিয়া যোগ সালফিউরিক অ্যাসিড, H2SO4, এই দুটো বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করবে? অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করবে। অ্যামোনিয়াম, যেহেতু আপনি আম বলতেছেন না, আম, এই জন্য 4 লাগবে। অ্যামোনিয়া বললে 3 দিলেই হবে। ঠিক আছে? অ্যামোনিয়াম সালফেট। ঠিক আছে? এই যৌগটা কি করবে? উৎপন্ন করবে। তাহলে আমাদের অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিড যুক্ত বিক্রিয়া করে আমাদের অ্যামোনিয়াম সালফেটটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? তো এখন আমাদের উদ্ভিদ থেকে কি দরকার হয়? উদ্ভিদ থেকে আমাদের নাইট্রোজেন দরকার হয়। ঠিক আছে? উদ্ভিদ থেকে কি দরকার হয়? উদ্ভিদ থেকে আমাদের সালফার দরকার হয়। এই দুটো পুষ্টি উপাদান উদ্ভিদ কি করতে পারে? অ্যামোনিয়াম সালফেট এই যৌগটা থেকে গ্রহণ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এই যে অ্যামোনিয়াম সালফেটটা আমরা কিন্তু আরেকটা জায়গায় ব্যবহার করতে পারি। অ্যামোনিয়াম সালফেটটা আমরা আরেকটা জায়গায় ব্যবহার করতে পারি। যদি কখনো কি হয়, মাটির ক্ষারকত্ব বেড়ে যায়, অর্থাৎ মাটিতে ক্ষারের পরিমাণ যদি বেড়ে যায়, তখন আমরা ওই ক্ষারের পরিমাণটা হ্রাস করার জন্য কি প্রয়োগ করে থাকি? আমরা অ্যামোনিয়াম সালফেট যৌগটা প্রয়োগ করে থাকি। আমরা কিন্তু ভিডিওর প্রথম অংশে মাটিতে যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়,
অর্থাৎ মাটিটা যদি কি হয়ে যায়, অম্লীয় হয়ে যায় বা অ্যাসিডিক হয়ে যায়, তখন আমরা ওইটাকে মিনিমাইজ করার জন্য কি প্রয়োগ করছিলাম, ক্যালসিয়াম কার্বনেট প্রয়োগ করছিলাম। তাহলে ওইটা হচ্ছে অ্যাসিডিক হয়েছিল, আর এখন কি হয়ে যাচ্ছে মাটি ক্ষারীয় হয়ে যাচ্ছে। মাটি যদি কি হয়ে যায় স্যার, ক্ষারীয় হয়ে যায়, ওই ক্ষেত্রে এটাকে মিনিমাইজ করার জন্য আমরা কি প্রয়োগ করে থাকি, অ্যামোনিয়াম সালফেট যৌগটা কি করে থাকি, প্রয়োগ করে থাকি। তাহলে এইটার একটা ব্যবহার কি, এটা একটা ব্যবহার হচ্ছে মাটির ক্ষারকত্ব দূরীকরণে। মাটি ক্ষারকত্ব কি স্যার, দূরীকরণে। ঠিক আছে, মাটি ক্ষারকত্ব দূরীকরণে আমরা কি করতে পারি, অ্যামোনিয়াম সালফেটটা প্রয়োগ করতে পারি। পাশাপাশি উদ্ভিদ তার প্রয়োজনীয় যে নাইট্রোজেন পুষ্টি উপাদানটা এবং যে সালফার পুষ্টি উপাদানটা, নাইট্রোজেন এবং সালফার এই দুটো পুষ্টি উপাদান অ্যামোনিয়াম সালফেট থেকে কি করতে পারে, গ্রহণ করতে পারে। ঠিক আছে, মোটামুটি এই দুটো ব্যবহারই আমাদের বইয়ে দেওয়া আছে। আর অ্যামোনিয়াম সালফেট সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আলোচনা করব কনসেপ্ট 5 প্রিজারভেটিভস সম্পর্কে। তো প্রিজারভেটিভস কাকে বলে অথবা প্রিজারভেটিভস কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক তোমাদের আসতে পারে। সবাই অবশ্যই কিন্তু ভালোভাবে নোট ডাউন করে মুখস্থ করে নিবা। ঠিক আছে, তো ভাইয়া বলতেছি প্রিজারভেটিভস কাকে বলে, তোমরা একটু সবাই লিখে নাও। যে সকল রাসায়নিক দ্রব্য খাদ্য সামগ্রীতে প্রয়োগ করলে, যে সকল রাসায়নিক দ্রব্য খাদ্য সামগ্রীতে প্রয়োগ করলে খাদ্য সামগ্রীতে কি হয় না, ব্যাকটেরিয়া জন্মায় না, কমা দুর্গন্ধ হয় না, কমা পচন হয় না, সেই সকল রাসায়নিক দ্রব্যকে কি বলা হয় স্যার, প্রিজারভেটিভস বলা হয়। ভাই আবার বলতেছি, যে সকল রাসায়নিক দ্রব্য খাদ্য সামগ্রীতে দিলে বা প্রয়োগ করলে খাদ্য সামগ্রীতে ব্যাকটেরিয়া জন্মায় না, দুর্গন্ধ হয় না, পচন হয় না, সেই সকল রাসায়নিক দ্রব্যকে কি বলা হয়, প্রিজারভেটিভস বলা হয়। ঠিক আছে, মানে যে সকল বা মানে আমাদের নিজের ভাষায় বলতে পারি প্রিজারভেটিভস প্রয়োগের ফলে খাদ্য কি থাকে, দীর্ঘদিন পর্যন্ত ঠিকঠাক থাকে, মানে পচে যায় না, দুর্গন্ধ হয় না, মানে ব্যাকটেরিয়া জন্মায় না। ঠিক আছে, তাহলে আমরা প্রিজারভেটিভস যদি কি করে থাকি, খাদ্য সামগ্রীতে প্রয়োগ করে থাকি, ওই খাদ্য সামগ্রীটা দীর্ঘদিন পর্যন্ত কি থাকবে, ঠিকঠাক থাকবে আর কি। ঠিক আছে, তো এখন আমাদের প্রিজারভেটিভস কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে আমাদের ব্যবহার করা যাবে, আর একটা হচ্ছে আমাদের ব্যবহার করা যাবে না। মানে ব্যবহার করা যাবে মানে অনুমোদিত, ব্যবহার করা যাবে মানে কি স্যার, অনুমোদিত। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের অনুমোদিত নয়, অনুমোদিত বা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের প্রিজারভেটিভস দুই প্রকার, একটা হচ্ছে অনুমোদিত, একটা হচ্ছে অনুমোদিত বা ব্যবহার করা যাবে না। এখন কোন প্রিজারভেটিভস গুলো আমরা খাদ্য সংরক্ষণে ইউজ করতে পারবো, কোন প্রিজারভেটিভস গুলো আমরা খাদ্য সংরক্ষণে ব্যবহার করতে পারবো, ওই প্রিজারভেটিভস গুলো হচ্ছে আমাদের সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট, এরপর হচ্ছে সোডিয়াম বেনজয়েট, এরপর হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, এরপর হচ্ছে সোডিয়াম বেনজয়েট, বেনজোইক অ্যাসিড, এরপর হচ্ছে ভিনেগার, এরপর হচ্ছে স্যার ভিনেগার, এরপর হচ্ছে লবণ বা চিনির দ্রবণ, এরপর হচ্ছে লবণ বা চিনির দ্রবণ। ঠিক আছে, তো এই সকল এরা প্রিজারভেটিভস হিসেবে ইউজ হয়, মানে খাদ্য সংরক্ষণে ইউজ হয়। তো এই সকল প্রিজারভেটিভস হচ্ছে আমাদের অনুমোদিত। ঠিক আছে, আর কোনগুলো অনুমোদিত নয় বা অননুমোদিত কোনগুলা, ঠিক আছে, অনুমোদিত কোনগুলা, ধরুন এসিটিলিন, আমরা একটু আগে দেখলাম না এসিটিলিন, আমরা এসিটিলিন কেন ইউজ করছিলাম, আম পাকাইতে। এরপর হচ্ছে ধরো ইথানল, না এসিটিলিন, এটা হচ্ছে আমাদের অনুমোদিত। এরপর ধরো আমাদের আরেকটা তোমাদের বইয়ে আছে ভাই, মনে পড়তেছে না, আমাদের বইয়ে অনুমোদিত যেটা অনুমোদিত নয়, একটা এসিটিলিন দেওয়া আছে আর একটা কি দেওয়া আছে মনে পড়তেছে না। আচ্ছা যাক, তো এখন এই প্রিজারভেটিভস গুলো হচ্ছে অনুমোদিত আর এইটা হচ্ছে অনুমোদিত, মানে ব্যবহার করা যাবে না আর কি। ঠিক আছে, তো এখন দেখো যে আসলে অনুমোদনটা দিছে কে, আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নামে যে সংস্থাটা আছে, যে সংস্থাটা সারা বিশ্বে জাতিসংঘের একটা অঙ্গ প্রতিষ্ঠান, সারা বিশ্বে কি করে মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে, এই সংস্থাটা হচ্ছে আমাদের এই প্রিজারভেটিভস গুলো ব্যবহারের অনুমোদন দিছে। আর এই প্রিজারভেটিভস গুলো কি করে নাই, ব্যবহারের অনুমতি দেয় নাই। ঠিক আছে, তাহলে আমরা এই প্রিজারভেটিভস গুলো খাদ্য সংরক্ষণে ব্যবহার করতে পারি আর এগুলো ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এবার দেখো প্রিজারভেটিভস মানে ভাই কি বলছি, যে যে সকল রাসায়নিক দ্রব্য কি করা হয় খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়,
ওই সকল রাসায়নিক দ্রব্যকে আমরা কি বলে থাকি, প্রিজারভেটিভস বলে থাকি। তো খাদ্য সংরক্ষণ বলতে কি, ওই খাদ্যে যাতে ব্যাকটেরিয়া না জন্মায়, ওই খাদ্যটা যাতে মানে পচে না যায়, ওই খাদ্য থেকে যাতে দুর্গন্ধ না আসে, ঠিক আছে। তো প্রিজারভেটিভস হিসেবে আমরা এই যে দেখো সোডিয়াম বেঞ্জোইক অ্যাসিড, ভিনেগার, লবণ বা চিনির দ্রবণ ইউজ করতে পারি। আর কোনটা ইউজ করা যাবে না, এসিটিলিন ইউজ করা যাবে না, ঠিক আছে। পাশাপাশি তোমাদের বইয়ে অননুমোদিত আরেকটা প্রিজারভেটিভস দেওয়া আছে, ভাইয়ের মনে পড়তেছে না, একটু তোমরা বই থেকে দেখে লিখে নিও, ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি প্রিজারভেটিভস নিয়ে আলোচনা। আমাদের লাস্ট যে কনসেপ্টটা, এটা হচ্ছে আমাদের শিল্প বর্জ্য ও পরিবেশ দূষণ। এটা হচ্ছে লাস্ট কনসেপ্ট, শিল্প ও কৃষি ক্ষেত্রে রসায়ন, এই টপিকসটা। তো দেখো আমাদের যে শিল্প কারখানাগুলো আছে, এখানকার যে বর্জ্য পদার্থগুলো আছে, এই বর্জ্য পদার্থগুলো হচ্ছে আশেপাশের জলাশয়ে যখন পড়ে তখন কি হয়, ওই জলাশয়টা দূষিত হয়। তো কেন দূষিত হয় দেখো, ধরো শিল্প কারখানার যে বর্জ্যটা, এই বর্জ্যটা পানিতে পড়তে পারে অথবা কোনো একটা জমিতে পড়তে পারে। তো জমিতে পড়লেও দূষিত, এটা দূষণ ঘটায় পরিবেশ, প্লাস পানিতে পড়লে এটা পানির দূষণ ঘটায়। পানি দূষণ এবং জমিতে পড়লে মাটির দূষণ, পানি দূষণ এবং মাটির দূষণ দুইটাই হচ্ছে পরিবেশ দূষণের একটা অংশ, ঠিক আছে। তো মাটি কেন দূষিত হয়, শিল্প কারখানার বর্জ্যটা আমরা মাটিতে ফেলার ফলে। দেখো শিল্প কারখানার বর্জ্যতে কিন্তু অনেকগুলো ভারী পরমাণু বা ভারী ধাতু থাকে, কোনগুলা, তো শিল্প কারখানার বর্জ্যতে আমাদের ধরো ক্যাডমিয়াম, ধরো মার্কারি, ধরো আমাদের ক্রোমিয়াম, ঠিক আছে। তো এরকম অনেকগুলো কি থাকতে পারে শিল্প কারখানার বর্জ্যতে, ভারী ধাতু থাকতে পারে। এই ধরো আমাদের লেড থাকতে পারে, লেড, পিবি বা লেড। তাহলে আমাদের ক্যাডমিয়াম, মার্কারি বা পারদ বলে আমরা যেটাকে ডাকি, এগুলো হচ্ছে ক্রোমিয়াম, এগুলো হচ্ছে লেড। এগুলো হচ্ছে শিল্প কারখানার যে বর্জ্যগুলা উৎপাদিত হয়, এখানে এই ভারী ধাতুগুলো থাকতে পারে। এরা সবাইকে আমরা কি বলি, ভারী ধাতু, ঠিক আছে স্যার। তো এরা ওই বর্জ্য পদার্থে থাকতে পারে। তো এখন এই শিল্প কারখানার বর্জ্যটা যখন তুমি ফসলি জমিতে ফেলবা, এই ফসলের জমিতে কি মিশে যাবে, এইসব ভারী ধাতুগুলো মিশে যাবে না। তো ওই ফসলের জমিতে যখন আমরা ফসল উৎপাদন করব, ওই সকল ফসলে কিন্তু এই সকল ভারী ধাতু কি হয়ে যাবে, প্রবেশ করে যাবে, ঠিক আছে। তো ওইসব ফসল যখন আমরা গ্রহণ করবো অথবা আমরা যখন খাবো, আমাদের শরীরেও হচ্ছে ক্যাডমিয়াম, মার্কারি, ক্রোমিয়াম, লেড, এই সকল ভারী ধাতু প্রবেশ করবে। ফলে আমাদের কিন্তু অনেক অনেক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থাকবে যদি আমরা এগুলো ওই ফসলগুলো গ্রহণ করে থাকি। আমরা ধরো আমাদের ধরো কিডনিতে অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে। এবং ধরো গর্ভবতী মায়ের যে সন্তানটা, এই সন্তানের অনেক ক্ষতি হতে পারে। ধরো ওই সন্তানটা মানে ইমেচিউর হয়ে জন্ম নিতে পারে, ঠিক আছে। আরো অনেকগুলো সমস্যা হতে পারে, ঠিক আছে। আমাদের কিডনিতে সমস্যা হতে পারে, এরপর হচ্ছে ধরো আরো অনেকগুলো সমস্যা হতে পারে যদি আমাদের এই সকল ভারী ধাতুগুলো শরীরে কি করে থাকে, প্রবেশ করে থাকে। তো এই সকল ভারী ধাতুগুলো কেমন শরীরে প্রবেশ করে, শিল্প কারখানার যে পর্যায়ে এটা যদি কোনো ফসলের জমিতে ফেলা হয়, ওই সকল ফসলের জমিতে যে ফসলটা উৎপাদিত হবে, সেই সকল ফসলে এই ভারী ধাতুগুলো প্রবেশ করে। তো ওই সকল ফসল যদি আমরা খেয়ে থাকি, আমাদের শরীরেও এই ভারী ধাতুগুলো প্রবেশ করে এবং নানা রকম বিষক্রিয়া বা স্বাস্থ্য ঝুঁকি ঘটিয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু অনুধাবনের জন্য একটু লাগবে। অনুধাবনের জন্য এই যে শিল্প বর্জ্য পরিবেশ দূষণ, এই টপিকটা একটু ইম্পর্টেন্ট আছে অনুধাবনের জন্য, হ্যাঁ। এবং আসো আমরা যখন কোন একটা মানে পুকুরে বা জলাশয়ে কাপড় কাচতে আমরা কোনটা ইউজ করি, ডিটারজেন্ট অথবা ধরো ডিটারজেন্ট ইউজ করে থাকি, ঠিক আছে, অথবা সাবান ইউজ করে থাকি। তো এখন ওইখান থেকে আমাদের যে সাবানটা কিন্তু একটা ক্ষারীয় বস্তু, ঠিক আছে। তো ওইখান থেকে আমাদের যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা আছে, এটা কিন্তু একটা ক্ষার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা একটা কি স্যার, ক্ষার। তো আমরা যখন জলাশয় বা পুকুরে মানে কাপড় টাপড় ধুই, কাপড় কাচি, তখন ওই সাবান বা ডিটারজেন্ট থেকে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি হয়, ওই পুকুর বা জলাশয়ের পানিতে মিশে যায়। তো এটা যেহেতু একটা ক্ষার, তো ওই পুকুরের পানি বা জলাশয়ের পানি কি হয়ে যায়, একটু ক্ষারীয় হয়ে যায়। তো জলাশয়ের পানি যদি একটু ক্ষারীয় হয়ে যায়, ওইখানকার যে জীবগুলো আছে, যে মাছগুলো আছে, এইসব প্রাণীর পক্ষে বেঁচে থাকাটা একটু কি হয়ে যায়, একটু কঠিন হয়ে যায়। কারণ ওই পানিটা হচ্ছে স্বাভাবিকের তুলনায় একটু ক্ষারীয় হয়ে গেছে। কেন? কারণ তুমি এখানে সাবান বা ডিটারজেন্ট থেকে কি করছো, কাপড় ধুইছো অথবা কাপড় মাজছো আর কি, ঠিক আছে। তো আমাদের এইসব কাজ করা যাবে না। আমরা যদি শিল্প কারখানার বর্জ্যটা পানিতে ফেলি অথবা ধরো পানিতে যদি আমরা কাপড় কাচি সাবান বা ডিটারজেন্ট দিয়ে, ওই ক্ষেত্রে পানিটা কি হয়, দূষিত হয়। এসব ভারী ধাতু হচ্ছে মাছেরা খেয়ে ফেলতে পারে, কোনো কারণে মাছের শরীরে যেতে পারে। ফলে ওই মাছটা যদি আমরা খাই, আমাদের শরীরে কিন্তু এসব ভারী ধাতু প্রবেশ করতে পারে, ঠিক আছে। অথবা এই যে বর্জ্য পদার্থগুলো শিল্প কারখানা, এগুলো যদি আমরা কোনো একটা ফসলের জমিতে ফেলি, ওই ফসলের জমিতে যে ফসলটা ফলবে ওইটা যদি আমরা গ্রহণ করি, এইসব ভারী ধাতু আমাদের শরীরে চলে আসতে পারে এবং নানা রকম বিষক্রিয়া দেখা দিতে পারে, ঠিক আছে। তো আমাদের
অবশ্যই সচেতন থাকতে হবে যাতে শিল্প কারখানার বর্জ্য পদার্থটা যাতে ভালোভাবে প্রসেস করে মানুষের ক্ষতি না হয় মতো, কোনো প্রাণীরই ক্ষতি না হয় মতো যাতে একটা নির্দিষ্ট স্থানে রাখা যায় অথবা কোনো একটা ব্যবস্থা করা যায় যাতে করে মানুষের অথবা কোনো প্রাণীর কি না হয়, ক্ষতি না হয়। ঠিক আছে? তো আমরা নিজেরা সচেতন থাকবো, পাশাপাশি হচ্ছে আমরা আমাদের চারপাশের যে পরিবেশ, মানুষ সবাইকে আমরা সচেতন করার জন্য অবশ্যই চেষ্টা করবো। ঠিক আছে? তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের কৃষি এবং শিল্প ক্ষেত্রে রসায়ন এই পার্টটা লাস্ট কনসেপ্ট। ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই। যদি আমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কি করবা? লাইক কমেন্ট এবং শেয়ার করবা। আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের যদি মনে হয় এই ক্লাসটা করার ফলে তোমাদের বিন্দুমাত্র উপকার হয়েছে তাহলে অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করবা। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতটুকুই। ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।